এই যে আনন্দ, তোর না আজ বাড়ি যাওয়ার কথা? হ্যাঁ, যাওয়ার তো কথা, কিন্তু যাই কি করে? কেন রে? একটু আগে অনিমেষ স্যার এসে আরো এক গাদা ফাইল হাতে ধরিয়ে দিয়ে বললেন কালকের মধ্যেই নাকি সব জমা দিতে হবে। তাতে কি, তুই নিশ্চিন্তে বাড়ি যা, এদিকটা আমি সামলাচ্ছি। কাজ তো অনেক, তুই সব সামলাতে পারবি তো? এমন কি কাজ? ওসব আমি বুঝে নেব, তুই নিশ্চিন্তে বাড়ি যা। বড় বাঁচা বাঁচালি আমায়, ধন্যবাদ দোস্ত। শুকনো ধন্যবাদে কাজ হবে না কিন্তু, আসলে ট্রিট দিতে হবে। আচ্ছা, ওসব না হয় হবে। এখন আর দেরি করিস না, বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়ো। আমি তাহলে এখন আসি। অফিসে যার সাথে কথা হয়েছিল ও আমার বন্ধু অজিত। আমরা একই সাথে কাজ করছি প্রায় 3 বছর ধরে। আমার সব সমস্যায় পাশে পাই ওকে। বাড়ি থেকে খবর এসেছে মায়ের শরীর খারাপ, যত দ্রুত সম্ভব বাড়ি যেতে হবে। কোনোরকম জামা কাপড়গুলো ব্যাগে নিয়ে চললাম। হাতিমপুর পেরুলেই শিমুলকান্দি, 10-15 কিলোমিটারের পথ। যেতে তেমন একটা সময় লাগে না। প্রায় রাত 8টা নাগাদ গিয়ে পৌঁছলাম শিমুলকান্দি স্টেশনে। জনমানবহীন শুনশান স্টেশন। জনমানবহীন বললে অবশ্য ভুল হবে, মাঝে মধ্যে কয়েকজন মানুষের দেখা মিলছে রাস্তায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রাস্তার পাশেই নিয়নের টিমটিমে আলোয় দেখা যাচ্ছে একজন লোক একটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামগঞ্জ এলাকা, এখন অবশ্য একটু উন্নতি হচ্ছে। ভ্যান রিক্সা ছেড়ে লোকজন এখন যাতায়াত করে ভাড়ায় চালিত মোটরসাইকেলে। লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা মাস্টারবাড়ি যাব, আমাকে একটু পৌঁছে দিবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তা মাস্টার বাড়িতে যাচ্ছেন, কোনো কাজ আছে নাকি? আমি অনিকেত মাস্টারের ছোট ছেলে আনন্দ, কলকাতায় থাকি, মাঝে মধ্যে আসা হয় গ্রামে। লোকটির সাথে কথা বলতে বলতে গিয়ে পৌঁছলাম বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে বাড়িতে ঢুকলাম। অনেকদিন পর বাড়ি আসলাম। খাবার দাবার শেষ করে বাবার সাথে গল্প করতে বসলাম। গ্রামের মানুষের অবস্থা এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে নিতে অনেক রাত হয়ে গেল। সারাদিনের ক্লান্তি শেষে বিছানায় শুতে ঘুম চলে আসলো। পরের দিন সকালবেলা পাখিদের কিচিরমিচির আওয়াজে আমার ঘুম ভাঙল। উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে। প্রকৃতির চারপাশে উঠে গেছে আলো। ভোরের হিমেল হাওয়ায় মনটা আজ ভীষণ ভালো। গ্রামের এই সবুজে ঘেরা পরিবেশ আর বিশুদ্ধ বাতাস আমার খুবই ভালো লাগে। সকালের নাস্তা শেষে গ্রামের নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। কখনো রৌদ্রময় উজ্জ্বল দিন, স্নিগ্ধ জ্যোৎস্নাময় রাত, দিগন্ত জোড়া ছায়া, ঘন বন বনানী, কত না নদীর রূপালী হাসি, এসবের তুলনা নেই। এ দেশের কাজল কালো দিঘির জলে ফুটে থাকা অযুত শাপলার শোভা, মাঠে মাঠে হাওয়ার দুলা, সর্ষে ফুলের অফুরন্ত সৌন্দর্য সত্যিই আমাকে মুগ্ধ করে। কিছুক্ষণ পর দুলালের কল। হ্যালো। কেমন আছিস আনন্দ? এই তো চলছে বেশ, তোর কি অবস্থা? আমিও ভালো আছি। শুনলাম তুই নাকি গ্রামে এসেছিস। হ্যাঁ, কাল রাতে আসলাম। তুই এসেছিস ভালোই হয়েছে। আজ বিকালে শিমুলকান্দি আর মুকুলপুর ক্রিকেট একাদশ, তোর কিন্তু থাকতে হবে। ও আচ্ছা, কিন্তু আমার তো আগামীকাল অফিস জয়েন করতে হবে। এসব অজুহাত শুনিয়ে লাভ হবে না। আমি যখন বলেছি আসতে হবে, তার মানে তোকে আসতেই হবে। আচ্ছা, রাখি তাহলে, বিকেলে দেখা হচ্ছে। দুলালের আমন্ত্রণ উপেক্ষা করার সুযোগ নেই। একসাথে ছোটবেলা থেকে একই স্কুলে পড়েছি, একই সাথে বড় হয়েছি। সে যখন বলেছে কি আর করার, এক প্রকার বাধ্য হয়ে যেতে হচ্ছে। অবশ্য ভালোই হয়েছে, অনেকদিন হলো গ্রামীণ পরিবেশে খেলাধুলা দেখি না, আজ তা দেখার সুযোগ হবে। দুপুরের খাবার দাবার শেষে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়ল আজ খেলা দেখতে যাওয়ার কথা। গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম। গ্রামের শস্য শ্যামল ক্ষেত, তৃণাচ্ছাদিত উন্মুক্ত প্রান্ত, পুষ্পপল্লবে ঘেরা ঝোপঝাড়, বৃক্ষরাজির সুনিবিড় ছায়া, নানা প্রকার পাখির কলতান, আমজাম কাঁঠালের কুঞ্জবন, প্রভাতের স্নিগ্ধ সূর্যকিরণ, গোধূলির স্তব্ধ গাম্ভীর্য,
সত্যি আমাকে মুগ্ধ না করে পারে না। গ্রাম বাংলার এমন শান্ত স্নিগ্ধময় রূপ, পুষ্পমঞ্জরিতে পরিপূর্ণ, এমন মানুষ মণ্ডিত সুন্দর পরিবেশ সত্যিই দুর্লভ। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে 9টা বেজে গেল তা বুঝতেই পারিনি। প্রত্যন্ত এলাকা, এখানকার 9টা মানে অনেক রাত। জ্যোৎস্না গ্লাবিত রাতে প্রকৃতি যেন সবুজ পাড় সম্বলিত তারকার বুটি দেয়া নীলাম্বরী শাড়ি পরে পুষ্পমাল্য শোভিত কণ্ঠে মনুলবার রূপ সমেত পল্লীর বাসর ঘরে প্রিয়জনের আগমন প্রতীক্ষায় চাঁদের প্রদীপ হাতে কতখানি নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে থাকে। পল্লীর অগণিত মাঠঘাট, ত্রিকালের সাক্ষী বটবৃক্ষের ছায়া, তৃণগুলো শোভিত অরণ্যানীর মাধুরী, শস্য ক্ষেতের শ্যামলিমা, এসবের অনির্বচনীয় সৌন্দর্য, সুদূর হতে ভেসে আসা রাখালের বাঁশির সুর দেশি বিদেশি সবারই হৃদয় মন হরণ করে। বারবার কেন যেন ভয় করছে। সাথে টর্চ আছে, অন্ধকারের জন্য ভাবি না, কিন্তু এই রাতের বেলা যে গাব গাছের নিচ দিয়ে যেতে হবে সেটা ভেবেই গায়ে কাটা দিয়ে উঠছে। কিছুক্ষণ হাঁটার পর যখন গাব গাছটির কাছে আসলাম তখন দেখতে পেলাম সাদা কাপড় পরিহিত কেউ একজন গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিজের চোখকে কোনোভাবেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে ভয়ে আরো একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম সেই কাফন পরিহিত লোকটি আর সেখানে নেই। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে কাঠ, শরীর ঠক ঠক করে কাঁপছে। যখন আমি গাছের নিচে গেলাম মনে হলো যেন কেউ আমার পা চেপে ধরেছে। পেছনে ফিরে দেখলাম একটি মেয়ের অভয়ব, ছায়ার মতো একটি কালো মুখ ছাড়া আর কিছুই চোখে পড়ল না। টর্চের আলো ফেলতেই সেই মেয়ের অবয়বটি শূন্যে মিলিয়ে গেল। আমি মেয়েটিকে খোঁজার চেষ্টা করলাম, আশেপাশে যতদূর টর্চের আলো যায় মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। হঠাৎ গাব গাছের উপর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। উপরে তাকাতেই যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গাছের ডালে পেছন ফিরে বসে আছে একটা মেয়ে। পেছন থেকে কারো হাসির আওয়াজ শুনতে পেলাম। কে কে ওখানে? একটু সামনে আমার বাড়ি, আজ ফিরতে একটু রাত হয়ে গিয়েছে, আবার ছেড়ে দিন। ছেড়ে দেব, ছেড়ে দেব, তোরা তো আমায় জানিস নে, এবার দেখবি মজা। আয় আমার কাছে আয়। এই বলে ছায়া মূর্তিটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি করব কিছুই বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পারছি যে আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। সামনে খোলা মাঠের উপর দিয়ে প্রাণপণ ছুটে চললাম। আচমকা কিছু একটার সাথে হুচট খেয়ে আমি মাটিতে পড়ে গেলাম। এরপর কি হলো আমার কিছুই মনে নেই। পরদিন সকালবেলা চোখ খুলতেই দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি, পাশে বাবা বসে আছে। কি হে বাবা আনন্দ, কি হয়েছিল তোর? রাতের বেলা উঠানের সামনে পড়েছিলি কেন? কাল রাতের সব ঘটনা বাবাকে খুলে বললাম। তোকে বিকেলে যাওয়ার সময়ই আমি নিষেধ করেছি, রাতে দেরি করে না ফিরতে। অনেকদিন পর কাল সব বন্ধুদের সাথে একসাথে আলাপ হলো। কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, বুঝতেই পারিনি। আচ্ছা বাবা, আসলে কি ঘটেছিল এই গাছে? সে অনেক বছর আগের কথা। তখন এই গাছের নিচে একটা পরিবার ছিল। সে পরিবারের কর্তা ছিলেন একজন মুচি। তার একটি সুন্দরী মেয়ে ছিল। মেয়েটির জন্মের সময় তার মা মারা যায়। এরপর থেকে বাবা আর মেয়ে কোনো রকমের সংসার চলত তাদের। দুর্ভাগ্যবশত বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তার বাবাও মারা যায়। এরপর এলাকার কিছু অসৎ লোক মেয়েটির অসহায়ত্বের সুযোগ নিয়ে তার উপর অত্যাচার করতে থাকে। এসব কিছু সহ্য করতে না পেরে ওই মেয়েটি একদিন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে রাত করে যেই ওই গাছের নিচ দিয়ে আসে মেয়েটি তাদের ক্ষতি করতে চায়। তখন থেকে কেউই আর ওই গাছের নিচ দিয়ে আসে না।